আবার বলছি মারা হবে। এই সরকার বলেছে জিরো টলারেন্স, কোনো রকম আইন বিরুদ্ধ কাজ যে করবে তাকেই প্যাঁদানো হবে। আমি তো ইনফ্যাক্ট আপনাদের মাধ্যমে চিফ মিনিস্টারের কাছে একটাই আবেদন করব, যে আপনি তো অনেক প্রকল্প চালু করেছেন, আপনাদের ওই উল্টা লটকাকে সিধা করনেওয়ালা যে ইয়ে থা মুদ্রা থা, ওটাকে তাড়াতাড়ি চালু করুন, তাহলে দেখবেন এই সব ঠান্ডা হয়ে গেছে। উনি একটা জঘন্য কিছু করার জন্য সব রকম চেষ্টা করে যাবে। সেটা হতে পারে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, সেটা হতে পারে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ খারাপ করার জন্য কিছু একটা একটা মোস্ট ইরেসপন্সিবল, অসভ্য, বর্বরের মতো এটা মন্তব্য। বাংলাদেশের জামাতির সদস্যকে এরা করেছিল সাংসদ, সেদিন থেকেই তো বোঝা গেছিল যে বাংলাদেশে যে অশুভ শক্তি আছে তাদের সাথে এদের একটা ভালো যোগাযোগ আছে। খুব সাংঘাতিক পদক্ষেপ নেবে বলে আমি বিশ্বাস করি আমার রাজ্য সরকার এবং আমার ভারত সরকার। তো সেটার জন্য কিন্তু যেন মানসিকভাবে প্রস্তুত থাকে। এই মহিলা জীবনে সত্যি কথা বলেছে, যদি তাই হয় যে হ্যাঁ সইগুলো জাল হয়নি, যাক কোর্টে চলে যাক, যে মিথ্যা ইয়ে করা হচ্ছে আমার দলের সম্বন্ধে ডিফামেশনের, আমার ভাইপো একটা, এটা তো মেন বলছে যে নাকি ওর ভাইপোই করিয়েছে, তোর ভাইপো যাক না মানহানির মামলা করুক না। অন্তত বড় বড় কথা বলেছিল ডিজে ডিজে ডিজে, ওই ডিজের ডিম আর জুতো খেয়ে আবার তো গ্যারেজ হয়ে গেছে। আমরা বাংলা একটা কথা শুনেছি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই যে অভিষেকের এইটা হলো, এত হাসপাতালে দৌড়োদৌড়ি, অভিষেকের মা বাবা কোথায়? তারা বেঁচে আছে তো? এ তো মায়ের চেয়ে পিসির দরদ বেশি, নাকি অন্য কিছু ব্যাপার আছে? আমি আমি এটা আমার ব্যক্তিগত ধারণা, মানে পলিটিক্যাল পার্সন মমতা ব্যানার্জি ইজ ফিনিশড একদম। কারণগুলো আমি এক এক করে বলি। আমরা বরাবর দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নানা রকমের উস্কানিমূলক মন্তব্য। সেটি মঞ্চ থেকে দাঁড়িয়ে কোনো একটি কমিউনিটি 1 মিনিটে চাইলে সমস্ত কিছু নাড়িয়ে দিতে পারে সেই হোক, কিংবা তিনি এর আগেও বহুবার উস্কানিমূলক মন্তব্য করেছেন, এবং এবার তো সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উল্লেখ করে তিনি বললেন বাংলাদেশে যা ঘটেছে তার জন্য নাকি তিনি দায়ী। এই যে বারবার, এমনকি তিনি বাংলাদেশকেও মানে উস্কানোর জন্য উঠে পড়ে লেগেছেন, তো এটা কি একটি দেশদ্রোহিতার পরিচয় বলে আপনার মনে হয়? ঠিক এই যখন এর সরকারটা ছিল, আমরা যে বিভিন্ন সময় বলতাম যে এখানে একটা চক্রান্ত চলছে, যে বাংলা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা করা হচ্ছে। এবং ওনার যে স্লোগানগুলো আমরা সব সময় বলেছি, স্লোগানগুলো একটাও আমাদের এখানকার স্লোগান নয়, সব বাংলাদেশে জামাতিদের স্লোগানগুলোকে ধার করে এখানে করেছে। এটা আমি অন্তত মনে প্রাণে বিশ্বাস করি উনি যতদিন মানে এটা হার মানছেন, একটা দিন ওকে হার মানতেই হবে যে আমার রাজনৈতিক কেরিয়ার শেষ। তার আগে উনি একটা জঘন্য কিছু করার জন্য সব রকম চেষ্টা করে যাবে। সেটা হতে পারে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, সেটা হতে পারে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ খারাপ করার জন্য কিছু একটা একটা মোস্ট ইরেসপন্সিবল, অসভ্য, বর্বরের মতো এটা মন্তব্য। আজকে উনি মানে নিজেকে ভালো সাজার চেষ্টা করছেন, এগুলো হচ্ছে আন্তর্জাতিক বিষয়, এরকমভাবে কখনো মন্তব্য করা যায়? ওরকম ন্যাকা ন্যাকা কথা আমি নাম বলবো না, আমি বলতে পারি। আরে আপনি নাম বলতে পারবেন না, বলতে পারেন আপনার ভাইপো কী কী চুরি করেছে সেটা আগে বলুন, কত হাজার গরু চুরি করেছে সেটা বলুন। আপনি বাংলাদেশে কী হয়েছে সেই নিয়ে বলছেন। বাংলাদেশের জামাতির সদস্যকে এরা করেছিল সাংসদ, সেদিন থেকেই তো বোঝা গেছিল যে বাংলাদেশে যে অশুভ শক্তি আছে তাদের সাথে এদের একটা ভালো যোগাযোগ আছে, এবং তাদের ন্যারেটিভকে আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে এনে এখানে একটা অশান্তি সৃষ্টি করার একটা বিশাল চেষ্টা। এই তো আজকে নতুন সরকার এসছে, অলরেডি জমি হ্যান্ড ওভার হয়ে গেল। এবং আমার ধারণা এই যতগুলো করছে, সেটা আপনি সিপিএমের বলুন, হকার উচ্ছেদ নিয়ে বেশি তিরিং তিরিং লাফাচ্ছে, সব স্টেশনে ঘুরছে, বা তৃণমূল করছে, এদের আসল হচ্ছে যে এটা তো ঘটনা, মানে যারা ধরুন সাধারণ মানুষ আমাদের দলকে ভোট দিয়েছিল তারা প্রত্যেকে খুশি যে একটা সরকার, যারা 9 তারিখে প্রথম একটা ইয়ে হলো, মন্ত্রিসভা তৈরি হলো, 1 মাসও হয়নি, কতগুলো প্রকল্প। যখন আমরা ভোটের আগে বলেছিলাম আমরা অন্নপূর্ণা যোজনা চালু করব, এরা বলেছিল এরা ভাঁওতা দিচ্ছে, ওটা আজ থেকে পেমেন্ট শুরু হচ্ছে। আচ্ছা, বার্ধক্য ভাতা, তারপরে আপনার বিধবা ভাতা, এগুলো দ্বিগুণ হয়েছে। ওদিকে আমুলের একটা 650 কোটির প্রজেক্ট আসতে শুরু করেছে। এই যে পশ্চিমবঙ্গ, যে স্বপ্নটা মানুষ দেখেছিল যে বিজেপি এলে পশ্চিমবঙ্গ আবার তার হৃত গৌরবটা ফিরে পাবে, সেই পথে অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে। এইগুলো যাতে মানুষ নিয়ে বেশি আলোচনা না করতে পারে, সেই জন্য সেইখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই কিন্তু এই যতগুলো বিরোধী আছে, সে সিপিএম বলুন, তৃণমূল
তৃণমূল বলুন, এরা এই যত রাজ্যের অশান্তিমূলক কাজকর্মগুলো করছে, এটা হয়তো আরও 7-10 দিন করবে। আপনি যখন একটা মানে ভুল কাজের জন্য চেষ্টা করবেন না, দেখবেন একটা টাইমের পর আপনার ইন্টারেস্ট চলে যাবে, দূর হবে না, ছেড়ে দাও। আপনি যদি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেন, আপনি কোনোদিনও হার মানবেন না। এদের উদ্দেশ্যটাই অসৎ উদ্দেশ্য। তো এটা করছে এখন 2-4-5-7-10 দিন হয়তো আরও করবে, তারপর দেখবেন আস্তে আস্তে সবই চুপ হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ আবার আগের যে গৌরব ছিল সেই রাস্তায় দৌড় শুরু করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বলেছেন যে আমি যদি মুখ খুলি তাহলে বাংলাদেশ নড়ে যাবে। তিনি কি সরাসরি বাংলাদেশকে নাড়ানোর জন্য কিংবা আরও একবার তীব্র অশান্তি সৃষ্টি করার জন্য বা সীমান্তে সমস্ত রকমের অশান্তি সৃষ্টি করার জন্য উকসাচ্ছেন? কালকে দেখলাম কুণাল ঘোষ শুয়ে রয়েছে, উনি হাওয়া করছেন, উনি কুণাল ঘোষকে নাড়িয়ে ওঠাতে পারলেন না। উনি কোথায় কি নাড়াবেন সেটা ওনার জানা আছে, ওনার ক্ষমতা কোথায় কখন কি নাড়াতে পারেন আর কি পারেন না। ওনার নাড়ানো উনি নাড়িয়ে যাক। ওই নিয়ে মানে না ভারত সরকার ইন্টারেস্টেড, না পশ্চিমবঙ্গ সরকার ইন্টারেস্টেড। তবে যদি আন্তর্জাতিক সম্পর্কের জন্য ক্ষতিকর কিছু হয়, তাহলে কিন্তু তার জন্য খুব সাংঘাতিক পদক্ষেপ নেবে বলে আমি বিশ্বাস করি আমার রাজ্য সরকার এবং আমার ভারত সরকার। তো সেটার জন্য কিন্তু যেন মানসিকভাবে প্রস্তুত থাকে, তখন কাঁদলে হবে না। আমাকে তো বিজেপি সরকার এই করলো, যা খুশি উনি করুক, যা খুশি করার ক্ষমতা থাকলে করে নিক। এতদিন করেছে, পুলিশ প্রশাসনকে নিজের মতো ব্যবহার করে অনেক কিছু করেছে, আমাদের দেশের অশান্তি সৃষ্টি করার জন্য প্রচুর কিছু করেছে। অনুপ্রবেশকারী ঢুকিয়েছে, উগ্রপন্থী ঢুকিয়েছে, খাগড়াগড়ের মতো এরকম প্রচুর জায়গা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। মানে পুরো এটা একটা আপনার অ্যামুনিশন হাব হয়ে গেছে, বোমা বন্দুক মানে যত্রতত্র অনেক অসভ্যতা যা করার উনি করে দিয়েছেন, অনেক ক্ষতি করার করে দিয়েছেন। এরপর যা করতে যাবে তার জন্য পয়সার হিসেব কিন্তু মেটাতে হবে। এটা ওনাকে আমার তরফ থেকে আমি হুঁশিয়ারি দিয়ে দিলাম, যা খুশি আপনি করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আবার এদিকে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন আমাদের যারা রয়েছেন তাদেরকে আসতে দেওয়া হোক, না হলে এবার সরাসরি লালবাজার ঘেরাও হবে, নবান্ন ঘেরাও হবে, প্রত্যেকটি থানা ঘেরাও হবে। আমাকে মারা হয়েছে, যেটি আমি কোনো রকমভাবেই মেনে নেব না। আবার মার খাবে। আমি আবার বলছি, মানে এই সরকার যেভাবে প্রশাসনটা চালাচ্ছে, যেরকম মনে হচ্ছে এদের হচ্ছে, আমার যেটা যেটা শ্রমিকদা বলেছে, দেখুন সরকার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার নয়। এটা আমার দল থেকে পরিষ্কার। যে ওই যেরকম তৃণমূল নিজের মানে পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছিল সরকারটা, সরকারি জায়গা থেকে দলের ঘোষণা হতো, দলের কোনো মিটিং থেকে সরকারি যোজনা ঘোষণা হতো। এখানে তো ওরকম হবে না, সরকার আলাদা, আমরা রাজনৈতিক দল আলাদা। তো এই সরকার যেভাবে প্রশাসন চালাচ্ছে, এবং এরা বলেই দিয়েছে জিরো টলারেন্স, এবং পশ্চিমবঙ্গকে বিগত 50 বছর ধরে খাদের ধারে এনে রাখেনি, খাদ থেকে ফেলে দিয়েছে। এই নতুন সরকার সেই খাদ থেকে আবার তুলে সেই লোকটাকে ভালো করে চিকিৎসা করে সুস্থ করে সবল করতে চাইছে। তো এই পশ্চিমবঙ্গের এই সুস্থ সবল হওয়ার জায়গায় কোনো রকম ননসেন্স আমার মনে হয় না প্রশাসন সহ্য করবে। হ্যাঁ, কী হবে মাঝখান দিয়ে, মমতা ব্যানার্জি তো আর মার খাবে না, ও নিজের কাউকে বলবে আমাকে একটা গাঁটটা মার, আবার হয়তো ওই কল্যাণ ব্যানার্জির মতো একটা গাঁটটা খেয়েই বলবে আমাকে নিয়ে চলো আইসিইউতে ভর্তি করো, ওর ভাইপোকে নিয়ে যেরকম দৌড়োদৌড়ি করলো ওসব করবে। কিছু সাধারণ কর্মী যারা তৃণমূলে রয়েছে তারা মার খাবে। আবার তিনি বলেছেন যে সই জাল প্রসঙ্গে আর কি তিনি সাফাই দিয়েছেন যে ফরেনসিক করে দেখেন, ফরেনসিক টেস্ট করে দেখে নিন। আমার কাছে ভিডিও রয়েছে, বড় বড় করে লেখা রয়েছে কে কি সই করেছে আর কে কি সই করেনি। মিথ্যাবাদী। আমার না মানে এবার ইরিটেটেড হয়ে যাচ্ছে। আপনি আজকের ইন্টারভিউটা ভেবেছিলাম খুব ঠান্ডা মাথায় দেব, আপনি যা যা প্রশ্ন করছেন আমি আগের দুটোর মতো যদি খুব কুৎসিতভাবে আমি বলতে চাই না, কারণ একটা মহিলাকে নিয়ে আলোচনা হচ্ছে, যদিও ভদ্র কথাটা আমি বলতে পারলাম না, মহিলাকে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এই ধরনের কথা বললে না এরপরে মানে খুব বাজে কথা বলতে হবে। ওই যে বললাম, এই মহিলা জীবনে সত্যি কথা বলেছে। যদি তাই হয় যে হ্যাঁ সইগুলো জাল হয়নি, যাক কোর্টে চলে যাক, যে মিথ্যা করা হচ্ছে আমার দলের সম্বন্ধে ডিফামেশনের, আমার ভাইপো একটা এটা তো মেন বলছে যে নাকি ওর ভাইপোই করিয়েছে, তোর ভাইপো যাক না মানহানির মামলা করুক না। অন্তত বড় বড় কথা বলেছিল ডিজে ডিজে ডিজে, ওই ডিজের ডিম আর জুতো খেয়ে আবার তো গ্যারেজ হয়ে গেছে। এরা এই পরিবারটা এমন একটা মানে কি বলবো, বলতে খারাপ লাগে। ওর ভাই, নিজের ভাই এখন ওর সম্বন্ধে যাতা বলছে। হ্যাঁ, তো ওর ভাই যাতা বলছে, এ এত মিথ্যেবাদী, জাল সই না হলে তাহলে কি করে ওর দলের লোকেরা বলছে? আমরা তো বলছি না, এটা আমরা তো বলিনি, ওর দল থেকেই তো খবরটা এসছে। আর করাক, ও যদি মনে করে যে না এটা মিথ্যে অপবাদ হচ্ছে, ও গিয়ে কোর্টে গিয়ে ডিমান্ড করুক যে এটার ফরেন্সিক করা হোক।
আবার তিনি বলছেন, মারলে মারো, আমি মাথা নত করব না, যতদিন কণ্ঠ আছে ততদিন এই কণ্ঠতে বিরোধিতা থাকবে। এইসব নাটক আর চলবে না। ওই যে বললাম, আর কমাস হয়তো এই নাটকটা করবে। এই নাটকগুলোকে মানুষ বিশ্বাস করেছিল, একে মনে করেছিল একটা নীতিবান মহিলা যে সাধারণ মানুষের জন্য করবে। এই ১৫ বছরে যেভাবে সাধারণ মানুষের গলা টিপে মানে তাদের জীবনটাকে শ্বাসরুদ্ধ করেছিল, তারা এখন হাঁপ ছেড়ে বেঁচেছে। ও যা খুশি করুক। হ্যাঁ, মার তো খাবে, আবার বলছি। যদি মনে করে ওই মারও বললে আমরা খুব ভয় পেয়ে যাব, আবার বলছি মারা হবে। এই সরকার বলেছে জিরো টলারেন্স, কোনো রকম আইন বিরুদ্ধ কাজ যে করবে তাকেই প্যাঁদানো হবে। আমি তো ইনফ্যাক্ট আপনাদের মাধ্যমে চিফ মিনিস্টারের কাছে একটাই আবেদন করব, যে আপনি তো অনেক প্রকল্প চালু করেছেন, আপনাদের ওই উল্টা লটকাকে সিধা করনেওয়ালা যে ইয়ে থা মুদ্রা থা, ওটাকে তাড়াতাড়ি চালু করুন, তাহলে দেখবেন এই সব ঠান্ডা হয়ে গেছে। দাদা, আপনি একটু আগেই বাবুন বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন। তো বাবুন বন্দ্যোপাধ্যায় এখন প্রকাশ্যে এসে তৎকালীন মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন, এবং শুধুমাত্র তাই নয়, তিনি বলেছেন পিছনে কলকাঠিটা কার। এই ব্যাপারটাকে কি মানে মানে পরিবারতন্ত্র, তার দলও তো ভেঙে পড়েছে, তার পরিবারতন্ত্রও কি ভেঙে পড়ল? ভাই, আমি এইটা না পুরো ইয়ে করছি, কারণ এবারে আস্তে আস্তে তুমি ঢুকে যাচ্ছ একটা নোংরা ফ্যামিলির সমস্ত নোংরামোর মধ্যে। আমি ওই নিয়ে কোনো মন্তব্য করব না। পরিবারটা খুব নোংরা। আজকে বলছে ওর কি অকাত ছিল, ও বিভিন্ন ফুটবল ক্লাব অমুক অ্যাসোসিয়েশনের মাথায় বসে রয়েছে, ওর অকাত কী আছে? এই দিদির দৌলতে তো হয়েছে, এটাই তো একমাত্র যোগ্যতামান ছিল। সে আজকে বড় বড় কথা বলছে। এরা হচ্ছে কেঁচুরো অধম, এরা হচ্ছে কেঁচুরো অধম। দিদির মানে ওই বলে না পরগাছা, পরগাছাও না কোনো মানে অনেক পরগাছা আছে যেগুলো যে গাছকে অবলম্বন করে ওঠে সেই গাছকেই মেরে ফেলে। এরা হচ্ছে সেই বিষাক্ত পরগাছা। এগুলোকে নিয়ে এই ফ্যামিলিটাকে নিয়ে আলোচনা করাটাই না খুব বিচ্ছিরি। আর একটা জিনিস বলো তো ভাই, অভিষেকের যে ইয়ে লাগলো, আমরা বাংলা একটা কথা শুনেছি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই যে অভিষেকের এইটা হলো, এত হাসপাতালে দৌড়োদৌড়ি, অভিষেকের মা বাবা কোথায়? তারা বেঁচে আছে তো? এ তো মায়ের চেয়ে পিসির দরদ বেশি, নাকি অন্য কিছু ব্যাপার আছে? সুতরাং ফ্যামিলিটা নোংরা ফ্যামিলি। এই ফ্যামিলির মেম্বারদের নিয়ে আলোচনাটাই আমার মানে রুচির বাইরে। এটা কি অভিপ্রেত ছিল দাদা? মানে মাত্র ১ মাসও হয়নি ভোটের রেজাল্ট বেরিয়েছে, যদি হিসাব মতো দেখা যায় তাহলে গত মাসের ৪ তারিখ, আজ ৩ তারিখ, মানে কিভাবে কিভাবে সম্ভব, কি বলবেন? দলটা ভাঙবে, ভেঙে চুরমার হবে, দলটার অস্তিত্ব থাকবে না, এটা একদম চিরন্তন সত্য ছিল সবার কাছে। কারণ একটা দল তৈরি হয়েছিল যার কোনো নীতি আদর্শ বলে কিচ্ছু ছিল না, শুধু বামেদের বিরোধিতা। এবং তখন বামেদের ওপর মানুষের এত ক্ষোভ, বামকে সরাতে হবে বলে এই সরকারটা এসেছিল। তো আমরা কিন্তু হয়তো মানে খুব যে সিরিয়াসলি এবং খুব মানে ঠান্ডা মাথায় ভেবে বলতাম তা না। আমাদের প্রচারের সময়, আমরা যখন নির্বাচনী প্রচারে গেছি, আমরা কিন্তু বারবার বলেছি তৃণমূল ক্ষমতায় যাবে, ৪৮ ঘন্টার মধ্যে দলটা শেষ হয়ে যাবে। তো প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে ৪৮ ঘন্টা না হলেও ৪৮ দিনের মধ্যেই দলটা একদম শেষ হওয়ার পথে। এবং আপনি একটু আগে বললেন দাপটের সাথে ১৫ বছর সরকার চালিয়েছে, না, দাপটের সাথে চালায়নি, স্বেচ্ছাচারিতার সাথে চালিয়েছে। এবং যেটার প্রভাব আমাদের সাধারণ মানুষের ওপর পড়েছে, সেই স্বেচ্ছাচারিতা হয়তো মমতা ব্যানার্জির দলের মধ্যেও ছিল। তখন এই আজকে যারা সরে গেছে, এরা তো বেসিক্যালি তাবেদার ছিল, তারা কিন্তু গর্বের সাথে বলতো আমাদের দলে একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। তো সেটাকে যদি আপনি খুব বিশ্লেষণের ভাবে দেখেন, তার মানে ওরাও কিন্তু প্রথম থেকেই এটা বলতো যে ওরা একটা স্বৈরাচারীর নেতৃত্বে একটা রাজনৈতিক দল করছে। তো এবার ব্যাপার হচ্ছে, সাধারণ মানুষ যতদিন সহ্য করতে পেরেছে, যখন মনে হচ্ছে অসহ্য, সরকারকে ফেলে দিয়েছে। এদের খালি একটাই তফাৎ হচ্ছে, এরা বেসিক্যালি ধান্দাবাজ। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমার এদের ওপর মানে অনেকে বলছে, এদের দেখলাম বলছে আমার আত্মার ডাকে আমি পাচ্ছি না, নৈতিকতার ইয়েতে বিন্দুমাত্র নৈতিকতা নেই। আপনি খালি একটা ইয়ে করুন, এদের নৈতিকতা আমি ধরে নিলাম যে আমি আজকে আমার যদি দলের প্রতি কোনো রকম অভিযোগ বিক্ষোভ থাকে, আমি সেটা হয়তো দলের অনুশাসন মেনে চেপে বসে থাকবো, ঠিক আছে, খুব ফাইন। তোমরা বসেছিলে ২৭ তারিখ, এই লাস্ট আমাদের সেকেন্ড ফেজ ভোট হয়ে গেছে ২৯ তারিখ। ২৯ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে তো এরা বলতে পারতো যে আমরা লড়লাম, পুরোপুরি দলের হয়ে কাজ করলাম, কিন্তু আমাদের দলে এই এই প্রবলেম, আমরা খুব হতাশ, আমরা দল ছাড়বো না।
তা তো বলেনি। এরা 4 তারিখে যখনই সরকার চলে গেল ক্ষমতা থেকে, তখনই এদের নীতিবোধ। এরা বেসিক্যালি সব ধান্দাবাজ। আমি শ্রমিকদার একটা ইন্টারভিউ দেখছিলাম, শ্রমিকদা বলছিলেন যে সুব্রত মুখার্জি একবার নাকি বলেছিলেন যে এই দলটা হচ্ছে একটা ওই স্টেশনের প্ল্যাটফর্মের মতো, সবাই এখানে এসছে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে, যে ট্রেনটা পাবে তাতে উঠে বেরিয়ে যাবে। তো প্র্যাকটিক্যালি সেটাই, মানে সুব্রত মুখার্জির মতো একজন মানে খুব কি বলবো অভিজ্ঞবান রাজনীতিবিদ, উনি দলটার ভেতরে ছিলেন, উনি ঠিকই বুঝেছিলেন। এবং সত্যি তো মমতা ব্যানার্জি নিজেও তো তাই করেছেন, উনি তো যা করেছেন ধান্দাবাজি করেছেন, নিজের ভাইপোকে আজকে সবার মাথায় তুলে ওনার একটা ইচ্ছে ছিল, তা এরাও করছে। এরা ভাবছে ভাই যদি আমার নেত্রী ধান্দাবাজ হয় তাহলে আমি কেন হব না। এরপর হোয়াটস নেক্সট, আপনি কি বলবেন? নেক্সট আমি জানি না, মানে সত্যি কথা বলতে আমার কাছে এটা বিশাল প্রশ্ন। প্রায় 58 জনের মতো বোধহয় এরা সই সাবুত করে কি নব্য তৃণমূল না কিছু একটা নতুন নাম নিয়ে এরা বলছে আমরাই বিরোধী দল হবো। এই যে দলটা যদি হয়, আমি যদি ধরে নিয়ে যে এটা একটা নতুন দল হলো, এই দলটারই বা নীতি বা আদর্শ কী? এই দলের যে যারা নেতৃত্ব দেবে বা যে কজন গেছে এখনো পর্যন্ত, এরা প্রত্যেকে আউট অ্যান্ড আউট হচ্ছে করাপ্ট। এরা প্রত্যেকে সমস্ত তৃণমূল সরকারের যত রকম অপরাধ ছিল, এরা প্রত্যেকে প্রতিটা অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। তো তৃণমূলের যে ভবিতব্য এদেরও তাই হবে, এই দলও টিকবে না। এরপর কী হবে, কেউ কেউ হয়তো ঢুকে যাবে কংগ্রেসে, আবার হয়তো বাইরে থেকে কোনো দল আসবে, আপে হয়তো একটা এখানে ওরা নতুনভাবে ভাববে একটা যদি এই ফাঁকাটাকে ধরার চেষ্টা করা যায়, সুতরাং আপ এলো সেখানে ঢুকবে, এই হবে। এটার একদমই মানে তৃণমূলের টি থাকবে না। সে আদি তৃণমূল, নব্য তৃণমূল, অভিনব তৃণমূল, যে নাম দিয়ে এরা ইয়ে করুন, কারণ ওই দলটার মধ্যে মানে প্রত্যেকে হচ্ছে ধান্দাবাজ, প্রত্যেকে হচ্ছে তোলাবাজ, প্রত্যেকে হচ্ছে অপরাধী, একদম পরিষ্কার অপরাধী। এবং যা যা আসছে সত্যি কথা বলতে, মানে যখন এরা সরকারে ছিল আমরা বলতাম চোর জোচ্চোর, তোলাবাজ বলতাম, খুনি ধর্ষক সব বলতাম, সব যত রকম বাজে অ্যাডজেক্টিভ ছিল সব অ্যাডজেক্টিভ আমরা ইউজ করেছি। কিন্তু এরা সরকার থেকে যাওয়ার পর তো দেখছি এরা মানুষই ছিল না। মানে জন্তু জানোয়ার বললেও জন্তু জানোয়ারের মধ্যে লজ্জা পাবে, এরা নরকের কীট। একটা কলেজে আপনি চিন্তা করুন, সেখানে নাকি একটা ঘর তৈরি হয়েছে, সেটা ভাড়া দেওয়া হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান, এরা মানুষ, এরা মানুষ নয়, জানোয়ারও নয়। মানে আজকে আমাদের দেশে জানেন তো পশু সংরক্ষণের একটা নিয়ম আছে, কিন্তু আপনি যখন রাস্তা দিয়ে যান অনেক কীটপতঙ্গ থাকে, মারা যায়, তাদেরকে কিন্তু বলে না যে আপনি আইন লঙ্ঘন করেছেন। তা এরা হচ্ছে ওই ধরনের, এদেরকে যা করা হচ্ছে, ওই যে ভাইপোকে ডিম ছুঁড়েছে ওদেরই দলের লোক করেছে, মানুষের ক্ষোভে হয়েছে। এইগুলো হচ্ছে এই কারণেই যে এই এরা যা করেছে, যেন অবাক লাগছে। আচ্ছা, আর একটা দেখলাম বোধহয় টাকা কোনো একটা কলেজে, আমি জানি না, আপনারা বেটার বলতে পারবেন, এটা হয়তো ইনভেস্টিগেশন করে দেখা যাবে। মানে চিন্তা করুন এদের মধ্যে দুর্নীতিটা এমনভাবে তৈরি হয়েছে, একটা কলেজের মধ্যে টাকা, কেউ না কেউ তো টাকাটা তুলেছিল, সে টাকাটা নেয়ও নি, মানে ওটা জাস্ট নেশা, টাকা নিতে হবে, নিচ্ছি, কেন নিচ্ছি কী করছি তাও জানে না। হয় এটা, অথবা আমার যেটা খুব বদ্ধমূল ধারণা যেটা হবে, যদি খোঁজ নিয়ে দেখেন, এই টাকাগুলো হয়তো ওই ডিমনিটাইজেশনের আগে তোলা হয়েছিল, এবং এগুলো বোধহয় 500 বান্ডিল যেগুলো নাকি ক্যান্সেল হয়েছে তখন ওইভাবেই রেখেছে। এবং এখন বোঝা যাচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা, নীতি কথা বলতেন ডিমনিটাইজেশন নিয়ে, ওনার ভাইপোর সম্বন্ধে শোনা যায় তারা ওই সব টাকাগুলো অন্য বিদেশে পাচার করেছে, দুবাইয়ে ঘুরিয়েছে, এই সমস্ত বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে ধরা হয়েছিল যে বিভিন্ন সময়, তারা ওগুলো করেছে। আর এগুলো ছিল কলেজের ছাত্র, এদের সেই নেটওয়ার্ক ছিল না, ওরা ওইখানেই রেখে চলে গেছে। মানে আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ, স্বাস্থ্য ব্যবস্থা শেষ। আমার সবচেয়ে ইয়ে লাগছে যে ওই কলেজের ছাত্রদের মধ্যে মিনিমাম মনুষ্যত্ব, বিবেকবোধ বলে কিচ্ছু এরা অবকাশ মানে অবশিষ্ট রাখেনি। এই দলটা এই যে 15 বছর রাজ্যটা চালিয়েছে। সুতরাং এই দল, দেখুন একটা কথা আছে জানেন তো, আপনি যদি সত্যের পথে হাঁটেন আপনার হয়তো অভীষ্ট সিদ্ধ করতে প্রচুর কষ্ট করতে হবে, কিন্তু অসৎ উপায়ে কোনো জিনিস দীর্ঘস্থায়ী হতে পারে না, পার্মানেন্ট হতে পারে না। এই দলটারও তাই। আবার বলি, নীতি ছিল না, আদর্শ ছিল না। এখন তো মনে হয় ওই যে আমরা যেটা নিয়ে বলতাম যে 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে হঠাৎ করে 100 দিন বাদে উনি একটা প্রেস কনফারেন্স করে বললেন 90% কাজ হয়ে গেছে। মানে ওটা প্রথম, ভারতের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী কোনো দিনও বলেনি। তারপর অনেক জায়গায় দেখছি ট্রেন্ড হয়ে
হয়ে গেছে 100 দিনের একটা কাজের খতিয়ান দেওয়া, কিন্তু প্রথম তো বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমার আজকের ডেটে মনে হয় উনি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলেছিলেন। ওই 100 দিনে উনি 90% কাজ শুরু করে দিয়েছিলেন, যে টোটাল সিস্টেম ওনার দলের সবাইকে একেবারে ভ্রষ্টাচারী অপরাধী করার মূল মন্ত্রগুলো উনি শিখিয়ে দিয়েছিলেন, যে 90 দিন তোদের ট্রেনিং দিলাম, এবার তোরা যা খুশি করে নিজেরা পয়সা রোজগার কর। সেটাই বোধহয় উনি করেছিলেন। আমরা নতুন একটি টার্ম শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে উপবিরোধী দলনেতা, এবং সেক্ষেত্রে তিনজন নাম উঠে এসেছে। আমি নামগুলো একটু বলার চেষ্টা করছি: শিউলি সাহা, সন্দীপন সাহা আর জাভেদ খান। এই উপবিরোধী দলনেতা, এই কনসেপ্টটা ঠিক কি? না, আমিও তো বুঝতে পারছি না। মানে এরা, ওই যে বললাম, এই দলটা, একটা দল সরকার চালালো, যা যা করেছে এর আগে ইতিহাসে কেউ দেখেনি। তো এই এই দলের থেকে যারা বেরোচ্ছে তারাও সব নতুন নতুন। প্রথমত হচ্ছে বিরোধী দল কোনটা হচ্ছে? তৃণমূল তো নয়। তাহলে যদি তৃণমূল না হয়, ঋতব্রত গিয়ে নাকি শুনছি যে বিরোধী দলনেতা হবে, তাহলে সেটাই তো উপবিরোধী দলনেতা হওয়া উচিত। আবার আর একটু উপবিরোধী, মানে টোটালি কনফিউজড। আমি নিজে কনফিউজড ভাই, আমি বলতে পারবো না। এখন ব্যাপার হয়েছে ওই যে সব ধান্দাবাজ, 58 জন গেছে। আপনি যে নামগুলো বললেন, অরূপ রায়, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা, চিন্তা করা গেছে এরা কোনোদিনও মানে মমতা ব্যানার্জির থেকে সরে গিয়ে তার বিরুদ্ধে কোনো দল করেনি। তার মানে এদেরও সেই ধান্দাবাজিতে কোথাও না কোথাও হয়েছে। এবার এরা হয়তো আবার ওই এখন যারা ধরুন এই দল ভেঙে ঋতব্রত বা সন্দীপন যারা নাকি নেতৃত্ব দিচ্ছে, তাদের সাথে ডিলিংয়ে এসছে, ভাই তোমরা তো একটা ভালো কিছু পদ নিয়ে নিচ্ছ, একটা জায়গায় পৌঁছে যাচ্ছ, আমরা কি হবে? তখন ওদেরকে আবার কে খুশি করার জন্য, আচ্ছা তোমরা উপবিরোধী দলনেতা, এরপরে হবে উপবিরোধী দলনেতা। মানে কি করবে এরা নিজেরাই জানে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ এখন প্রায় ফাঁকা, নিঃসঙ্গ। মাত্র 7-8 জন বিধায়ক সর্বসাকুল্যে হয়তো তার পাশে। আমি আমি এটা আমার ব্যক্তিগত ধারণা। মানে পলিটিক্যাল পার্সন মমতা ব্যানার্জি ইজ ফিনিশড একদম। কারণগুলো আমি এক এক করে বলি। এই যে আপনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জির ওপর আক্রমণ হয়েছে, এটা তো গোটা বোঝা যাচ্ছে। আপনি আমাকে একটা জিনিস বলুন, আমি একটা বিরোধী দলের একজন নেতা, আমি কোথাও কোনো রকম কর্মসূচি নিয়ে যাচ্ছি, আমি ক্রিকেট খেলার হেলমেট কেন নিয়ে যাচ্ছি? তার মানে আমি আগে থেকেই এটা আমার প্ল্যান্ড। এমনি হেলমেটও যদি হতো, যেগুলো ধরুন স্কুটার বাইকে হয়, আমি বুঝতাম যে ঠিক আছে, ওর কোনো কর্মী হয়তো বাইকে এসেছিল, সে তাড়াতাড়ি প্রোটেকশানের জন্য ওকে দিয়েছে। ক্রিকেট খেলার হেলমেট পরে কেউ বাইক স্কুটার চালায় না। সুতরাং ওখানে একটা। দুই হচ্ছে, প্রথমে এরা বললো এটা বিজেপির লোকেরা, শ্রমিকদা খুব কনফিডেন্স নিয়ে বলেছিল আমাদের ছেলেমেয়েরা নয়, কারণ আমাদের দলে, আমাদের মধ্যে যাই হোক না হোক, আমাদের দলে একটা জিনিস আছে, নেতারা যেটা বলবে আমরা সেটাকে শুনি। এখনো পর্যন্ত কিন্তু দলের এইটা একটা বড়, আমাদের মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়তো কিছু আছে নিচু স্তরের কর্মীদের, কিন্তু তাহলেও এই একটা জায়গায় আমরা দলের নেতাদেরকে কখনো মানে মুখ পোড়াতে দিই না। তো ওখানে যেটা হয়েছে, দেখা গেল সাধারণ মানুষ, বিজেপি যদি গুন্ডামি করতো, আমি পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপি যদি গুন্ডামি করতো, যদি রাজনৈতিক যখনই মারামারি দাঙ্গা হয়, সেখানে কোনোদিনও মহিলাদের রাখে না। মহিলাদের রাখবেই না, ছেলেরাই মারামারি করবে, ওখানে দেখবেন আপনারা মহিলারা। সুতরাং ওখানে কিন্তু সাধারণ মানুষ এসেছিল, বিজেপির কোনো প্ল্যানিং বা বিজেপির ছেলেরা মারবে বলে যায়নি। তিন, যাদেরকে পুলিশ ধরলো অভিষেকের ব্যাপারে, ছজনই দেখা গেল তৃণমূলের এরা কর্মী ছিল। ঠিক আছে, লাভলি ঘনিষ্ঠ। এমন হতেই পারে হয়তো লাভলি হয়তো করিয়েছে, কারণ যখন এই নাম ঘোষণা হচ্ছিল একটা সময় শুনেছিলাম লাভলিকে নাকি টিকিট দেওয়া হবে না, ও খুব কান্নাকাটি করেছিল। আমি জানি না সে টিকিট কাটার পেছনে হয়তো অভিষেকের হাত ছিল, সেই রাগটা ও হয়তো এতদিনে মেটালো, হতেই পারে। তো হোয়াট এভার, এটা পুরো তার মানে একটা গটাপ, একটা অভিনয়, একটা অশান্তি ক্রিয়েট করে জাস্ট মিডিয়া হাইপটাকে নেওয়ার চেষ্টা। সেম উইথ কল্যাণ ব্যানার্জি। একটা চাঁটাই তো পড়েছে দাদা, ও মাটিতে পড়ে গেল একটা চাঁটা খেই। আমি চলো ও তর্কের খাতিরে ধরে নিলাম, অনেকে বলছে মোবাইল দিয়ে মেরেছে, আমার রক্ত বেরিয়েছে। আজকে না কালকেই ধর্ণা মঞ্চে যখন বক্তব্য করছিল, পেছন দিয়ে ক্যামেরা করেছে, না তো কোনো ব্যান্ডেজ দেখেছি, না তো কোনো ইয়ে। তো এগুলো সব এরা অভিনয় করছে। কেন আমি এইগুলো আগে বললাম, আপনি মমতাকে নিয়ে প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ইয়েটা ফিনিশড, রাজনৈতিক কেরিয়ার ফিনিশ। এই কারণে বলছি, বিরোধী দলনেত্রী যখন উনি ছিলেন, উনি এই ধরনের প্রচুর শোম্যানশিপের কাজ করেছেন, মিথ্যে করেছেন, নিজের কাপড় ছিঁড়ে পুলিশ আধিকারিকদের বলেছে ওরা আমার ছিঁড়েছে, বিশ্বাস করেছিল। আজকের ডেটে 15 বছরে উনি যা করে নিয়েছেন মমতা ব্যানার্জি, এখন একটা মানুষ ওনাকে বিশ্বাস করে না।
সুতরাং এই যাই উনি করুক, এগুলোতে যদি উনি মনে করেন 2011-য় উনি যেভাবে আবার জনপ্রিয়তাটা অর্জন করেছিলেন, যে মানে কিছু নাটক করে, কিছু অভিনয় করে, কিছু ক্যাওস সৃষ্টি করে মানুষের একটা আবেগকে যদি ধরা যায়, সেইগুলো এবারে কাজ হবে না। কারণ মানুষের ঘৃণাটাই যেরকম বামেরা 34 বছর রাজত্ব করেছে, ওরা খুব লাফাচ্ছে, তিরিং তিরিং করে লাফাচ্ছে একটা সিট পেয়ে, আমি দেখছি হাসি পায়, একটা সিট পেয়ে এমন করছে যেন ওরা 100টা পেয়ে গেছে, হোয়াট এভার। কারণ 34 বছর ধরে যে অত্যাচারটা করেছে মানুষ ভুলতে পারেনি, যার জন্য কিন্তু মানুষ বামকে এখনো পর্যন্ত মানে ক্ষমে করেনি। ঠিক সিমিলারলি মমতা ব্যানার্জিকে যত ভালোবাসা, যত বিশ্বাস নিয়ে মানুষ এনেছিল, 15 বছর উনি যা করেছেন, ওকে আর মানুষ কোনোদিনও বিশ্বাস করবে না। সুতরাং এই যে নাটকীয়তার মাধ্যমে উনি ওনার রাজনৈতিক কেরিয়ারটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, এটা আলটিমেটলি কাজে দেবে না। এবং সবচেয়ে সাংঘাতিক মহিলা হচ্ছেন ইনি। আজকে মানে 21শে জুলাইয়ের ব্যাপারটা আমার খুব মনে হচ্ছে, সেই সময় আমরা বলতাম যে উনি ইনস্টিগেট করেছিলেন যাতে গুলি চলে। মানে মৃত্যু নিয়ে তো রাজনীতিতে উনি একদম শ্রেষ্ঠ ভারতীয় রাজনীতিবিদ। জাভেদ খানের একটা ইন্টারভিউতে জাভেদ খান বলছে, আমাকে বলা হয়েছিল এই ঈদে যে তোমরা রেড রোডে বসেই পড়বে, নামাজ পড়বে। কেন? মানে ওখানে করতো, পুলিশ প্রশাসন বারণ করতো। মুসলিম সমাজের ইয়াং ছেলেপুলেরা রয়েছে, অনেকের হয়তো একটু বেশি আবেগতাড়িত, একটা ভুলভাল কিছু করতো, গুলি চলতো, 2-4টে যদি মারা যেত, আবার ওনার মনে হচ্ছিল যে খুব সুবিধে। মানে যে মহিলা মানুষকে যখন তখন মেরে ফেলার জন্য, মানে নিজের কেরিয়ারকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে মেরে ফেলার এক একটা সমস্ত ষড়যন্ত্র করে, তার রাজনীতিতে থাকার কোনো অধিকার নেই। এবং সেটা মানুষই এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, উনি করছেন, চেষ্টা করছেন এই সংখ্যাগুলো আরও কমবে। আজকে 2-4-5 জনকে আপনি দেখছেন যে যারা রয়েছে মমতা ব্যানার্জির কাছে, আলটিমেটলি সবাই ধান্দাবাজ। এরাও হয়তো ভাবছে যে না, আবার হয়তো ঘুরে দাঁড়াবে, আপনি আর 6-8 মাস ওয়েট করুন, তাহলেই দেখবেন যে এরাও সাইডে নেই।